হ্যালো, চলে এসেছি একটা আজকের নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের উপরে ভিডিও হতে চলেছে। ভিডিও হবে সিভিক্সের উপরে। দাঁড়াও, প্রথমে আমি একটু কিছু জিনিস আর কি লেখার চেষ্টা করি। ও মা, এই চশমা পরে তো কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়াও, চেঞ্জ করি, সানগ্লাস পরে করা যাবে না। তো আজকে আমরা সিভিক্স নিয়ে ডিসকাস করব ক্লাস 10-এ। প্রথমেই যেটা বলে রাখি যে আমি এক্ষুনি সানগ্লাসটা খুললাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না বোর্ড, সবই কেমন কালো কালো নজর আসছিল। সেমনি তোমাদেরও অবস্থা হতে পারে যদি তোমরা বেসিক্যালি এই সিভিক্সটাকে সিরিয়াসলি যদি না নাও, কেবলমাত্র হিস্ট্রিতে ফোকাস করো। এক, দ্বিতীয়ত সিভিক্সকে যদি বুঝে না পড়ো, আন্ডারস্ট্যান্ডিং যদি ডেভেলপ না করো সিভিক্সে, তাহলে কিন্তু সিভিক্স তোমার কিন্তু এই পেপারটা একেবারে তোমার মার্কসকে একেবারে ডাউনগ্রেডেড করতে বাধ্য। তো সিভিক্স কিভাবে তুমি অ্যাড্রেস করবে, আর সিভিক্স একটু কমপ্লেক্স আছে, ওই কারণে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে তোমাকে ডেভেলপ করতেই হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? দেখো, সিভিক্স কাকে রিপ্রেজেন্ট করে? আমি বলবো যে সিভিক্স হচ্ছে অ্যাকচুয়ালি, কেন এটা আছে, এটা ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। আর তুমি জানো কিনা জানি না, তবে ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেম ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড কমপ্লেক্স ডেমোক্রেটিক সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। সো এটাকে একটু সিরিয়াসলি নিতে হবে, আর স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক থেকে তোমাকে বুঝতে হবে, যাতে তোমার যে সিলেবাস অ্যাকচুয়ালি রয়েছে, তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস রয়েছে, যেখানে ইউনিয়ন লেজিসলেচার, ইউনিয়ন এক্সিকিউটিভ আর একটা ইউনিয়ন জুডিশিয়ারি, এই তিনটে জিনিসকে পড়তে হবে। তো এটা করবার জন্য তোমাকে কিচ্ছু করার দরকার নেই। আমার ক্লাস, আমি এখানে প্রত্যেক স্টেপ বাই স্টেপ এখানে আর কি ভিডিও ছাড়বো। তো আজকে একেবারে বেসিক থেকে শুরু করব, যাতে এই সিভিক্স পোর্শনটা নিয়ে যাতে কোনো রকমের অসুবিধা আর কি না থাকে। সো লেটস স্টার্ট দিস ক্লাস। হ্যাঁ, তো দেখো, সিভিক্সের কথা যদি বলি, সিভিক্সের শুরুটা আমরা কোথা থেকে করবো? প্রথমে আমরা জানি যে ইন্ডিয়ার কথা আমরা বলি। ইন্ডিয়া, ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে একটা ডাইভার্স কান্ট্রি। মানে আমরা বলি না ইউনিটি ইন ডাইভার্সিটি, তার মানে ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি মানে কি? ডাইভার্সিটি মানে হচ্ছে ডিফারেন্স। ডাইভার্সিটি মানে কি? ডিফারেন্স। তার মানে কি কি ধরনের ডিফারেন্স এখানে রয়েছে? এখানে তুমি বলবে যে এখানে একটু যদি ভাবো তাহলে বলতে পারবে যে এখানে একটা রিজিওনাল ডিফারেন্স রয়েছে, এখানে লিঙ্গুইস্টিক ডিফারেন্স রয়েছে, হ্যাঁ, এখানে রিলিজিয়াস ডিফারেন্স রয়েছে, কাস্ট ডাইভার্সিটি বা ডিফারেন্স রয়েছে, হ্যাঁ, এথনিক ডাইভার্সিটি রয়েছে, ফিজিক্যাল ডাইভার্সিটি রয়েছে। মানে কি, একটু ইজি ভাবে বললে কিরকম হয়? যেমন লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ধরো না, কেউ হিন্দিতে কথা বলে, কেউ বাংলায় কথা বলে, কেউ তামিল, তেলেগু, মালায়ালাম, এরকম অনেকগুলো ভাষায় কিন্তু তারা কথা বলছে। তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? তেমনি ইন্ডিয়াতে তুমি দেখবে যে বিভিন্ন রকমের রিলিজিয়াস কমিউনিটি রয়েছে, যেমন হিন্দু আছে, মাইনরিটি কমিউনিটির গুলোর মধ্যে মুসলিম আছে, শিখ আছে, বৌদ্ধিস্ট আছে, জৈন আছে, তো এরকম আর কি, খ্রিস্টান আছে, এই সমস্ত কমিউনিটি রয়েছে। কাস্টের মধ্যে আপার কাস্ট, লোয়ার কাস্ট ইত্যাদির সিস্টেম ইন্ডিয়াতে আছে। প্লাস ইন্ডিয়ার যে আমরা যেটাকে আমরা বলি যে ফিজিক্যাল ডাইভার্সিটিও মারাত্মক। কিরকম ফিজিক্যাল ডাইভার্সিটি? তুমি যদি এখানে ইন্ডিয়াকে দেখার চেষ্টা করো, এখানটা তুমি যদি ইন্ডিয়াকে দেখার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পারবে যে পার্টিকুলার ভাবে এই যে সেকশনটার কথা আমরা বলছি, এখানে রয়েছে হিমালয়। হিমালয়ান মানে অর্থাৎ মাউন্টেনিয়াস রিজিয়ন, এই জায়গাটা। আবার ঠিক এই জায়গাটায় আছে থার্ড ডেজার্ট, ঠিক আছে? মাউন্টেনিয়াস রিজিয়নের যে ক্লাইমেট বা ক্লাইমেটিক কন্ডিশন, এই মাউন্টেনে তুমি দেখতে পারবে যে এখানে খুবই কোল্ড হবে। আর ডেজার্ট এরিয়া অটোমেটিক্যালি তো সেখানে ওয়ার্ম প্রচুর পরিমাণে হয়ে থাকে। আবার তুমি যদি এই যে পার্টিকুলার ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গলের সেক্টরে যদি আসো, তাহলে তুমি দেখতে পারবে যে এই জায়গাগুলো হচ্ছে প্লেন রিজিয়ন। প্লেন রিজিয়ন, এখানে কোনো না আছে মাউন্টেন, না আছে কোনো ডেজার্ট, না আছে কিছু। তার মানে কি, এখানে একটা ফিজিক্যাল ডাইভার্সিটিও রয়েছে। আর এই যে ফিজিক্যাল যে ডাইভার্সিটিটা, সেটাও কিন্তু মানুষের যে আর কি বলা যেতে পারে যে লাইফস্টাইল, সেটাকে কিন্তু সবসময় ইনফ্লুয়েন্স করছে। তার মানে আমরা প্রথমত একটা জিনিস ডিরাইভ করতে পারছি কি আমাদের এই সিভিক্স এর বেসিক কনসেপ্টে, যে ইন্ডিয়া দ্যাট ইজ ডাইভার্স, ডাইভার্স কান্ট্রি, ডাইভার্স কান্ট্রি। এবার দেখো, প্রত্যেকের মধ্যে যখন ডাইভার্সিটি থাকে, ডিফারেন্স থাকে, তার মানে কি যে প্রত্যেকের অ্যাসপিরেশন তার যে স্টেটের কাছে, মানে তার যে চাহিদা, তার যে ডিমান্ড স্টেটের কাছে, সেটা আলাদা আলাদা হবে, তাই না?
যে ধরো একটা মাইনরিটি কমিউনিটির যে যা হয়তো ভালো মতন ভাবে, ধরো একটা আমি ধরলাম যে কাস্টের দিক থেকে মাইনরিটি, কাস্টের দিক থেকে কোনো মাইনরিটি দলিত ধরে নিলাম, এবার সে দেখা যাচ্ছে যে তার যে আর কি অ্যানসেস্টাররা রয়েছে, সেই অ্যানসেস্টাররা এই কাস্ট ডিসক্রিমিনেশনের জন্য দেখা যাচ্ছে যে তারা ভালো মতন এডুকেশন পায়নি। এডুকেশন যেহেতু তারা ঠিকঠাক পায়নি, সেই কারণে তাদের ইকোনমিক যে আর কি বলা যেতে পারে কন্ডিশন, সেটাও কিন্তু ওয়েল অফ না। তো সেই সিচুয়েশনে কি হচ্ছে, ওই পার্টিকুলার যে দলিত বা লোয়ার কাস্টের যে পিপলটা, তার মধ্যে কিন্তু স্টেটের এগেনস্টে কিন্তু একটা ডিমান্ড বা অ্যাসপিরেশন ইয়ে হচ্ছে যে স্টেট তাকে কিছু এক্সট্রা আর কি বেনিফিট বা এক্সট্রা কিছু রাইটস দেবে, যাতে করে সে নিজের মানে বলা যেতে পারে যে সে আর কি কি করতে পারে, সে একটা ওয়েল অ্যান্ড গুড লাইফ যাতে আর কি লিড করতে পারে, ঠিক আছে, লিড করতে পারে। আবার অনেক সময় কি হয় যে এই সমস্ত মাইনরিটি কমিউনিটি গুলো নানান প্রকার ডিসক্রিমিনেশন, এক্সপ্লয়টেশনের শিকার হয়, কাদের দ্বারা, যে যারা কিনা আর কি রয়েছে ধরো আপার কাস্ট বা প্রিভিলেজ সেকশনের দ্বারা, ঠিক আছে। তো তাদের মধ্যে একটা ডিসকন্টেন্ট ক্রিয়েট হতে পারে, কিরকম যে ডিসকন্টেন্ট, হুম, যে তারা তাদের মনে হতে পারে যে এই নেশনটা হয়তো, এই ইন্ডিয়ান নেশনটা হয়তো তাদের জন্য না, ইন্ডিয়ান নেশন বা এটা হয়তো তাদের জন্য না। কেন না? কারণ তাদের মনে হতে পারে যে তারা এই পার্টিকুলার আর কি দেশে থেকে তাদের যে বেনিফিট পাওয়া দরকার ছিল সেটা তারা হয়তো পাচ্ছে না, এরকম মনে হতে পারে। এই সমস্ত জিনিসকে অ্যাড্রেস করবার জন্য, যাতে করে এই লোয়ার কমিউনিটি বলো বা যারা কিনা আর কি মার্জিনাল কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি যারা রয়েছে তারা, প্লাস যারা আর কি মেজরিটি কমিউনিটি রয়েছে তারা, যাতে আর কি পার্টিকুলার ভাবে স্টেটের কাছ থেকে তাদের ডিমান্ড অনুযায়ী আর কি তাদের আর কি যা ডিমান্ড সেটা যাতে তারা আর কি স্টেটের কাছ থেকে পায়, এটাকে আমাদের যদি এনশিওর করতে হয়, এই কারণে ইন্ডিয়ান এর জন্য কনস্টিটিউশনের মধ্যে তার কিছু ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। এবার কনস্টিটিউশন কি, তার মানে ডাইভার্স কান্ট্রি, কিন্তু আমরা জানি যে ইন্ডিয়া হচ্ছে ইউনাইটেড, বলি না আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি। তো এই ইউনিটিটা কিভাবে আসবে ইন্ডিয়ার মধ্যে? এত যেখানে ডিফারেন্স সেখানে ইউনিটি আমরা কিভাবে আনবো? এই ইউনিটিটা আনার জন্য ইন্ডিয়ান যে আর কি বলা যেতে পারে যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলা যেতে পারে, বা ইন্ডিয়ার যে আমরা পার্টিকুলার ভাবে যে পলিটি বলতে পারি, সেখানে সেখানে এমন কিছু সিস্টেম তৈরি করা হবে যেটা কিনা আর কি কিসে কাজ করবে, যে সবার ওয়েলবিং এ, হ্যাঁ, ওয়েলবিং অফ দ্য এভরি সেকশন অফ দ্য কমিউনিটি বা এভরি সেকশন অফ দ্য পিপল লিভস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তার জন্য আমাদের দরকার কি কনস্টিটিউশন। এবার তোমাদের মাথায় আসতে পারে যে কনস্টিটিউশন কি, কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট যেখানে বলা যেতে পারে যে হাউ দ্য কান্ট্রি সিস্টেম উইল বি গোয়িং অন, মানে একটা দেশ সেখানে সবকিছু কেমন ভাবে আর কি হবে, সেখানে গভর্নমেন্ট কটা হবে, সেখানে গভর্নমেন্ট কটা থাকবে, গভর্নমেন্ট থাকবে তো গভর্নমেন্টটা কিভাবে আর কি সে তার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবে, পিপলস রাইট কিরকম হবে, ঠিক আছে, পিপলস এর রাইট কিরকম হবে, তারা স্টেটের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে কি কি জিনিসগুলো আর কি ডিমান্ড করতে পারবে, তাদের সাথে যদি কোনো আর কি ইনজাস্টিস হয়ে থাকে, সেই ইনজাস্টিস হলে সেইটা তারা আর কি কাউন্টার করবার জন্য ঠিক কি রকমের স্টেপ নেবে, এগুলো সবকিছু কোথায় রয়েছে, কনস্টিটিউশনে রয়েছে। মানে কি, কনস্টিটিউশনেই রয়েছে যে হাউ দ্য কান্ট্রি সিস্টেম উইল বি গোয়িং অন। যদি আমরা বলি যে হাউ দ্য কান্ট্রি সিস্টেম উইল বি গোয়িং অন, যেমন আমরা জানি যে ইন্ডিয়াতে, ধরো ইন্ডিয়ার আমরা বললাম যে ইন্ডিয়া একজন প্রেসিডেন্ট আছে, একজন প্রাইম মিনিস্টার আছে, এবং প্রত্যেকটা স্টেটের নিজস্ব নিজস্ব চিফ মিনিস্টার আছে। তার মানে এটা কিন্তু একটা সিস্টেমকে ডিফাইন করছে বা একটা সিস্টেমকে রেকটিফাই করছে, যেটাকে আমরা বলি ফেডারেল সিস্টেম। এই ফেডারেল সিস্টেম সম্পর্কে কোথায় রয়েছে? কনস্টিটিউশনে রয়েছে। তাহলে কনস্টিটিউশন কাকে কাকে তোমার, মানে কনস্টিটিউশন থেকে আমরা কি জানতে পারি? হাউ
the country's system will be going on. এটা হচ্ছে কনস্টিটিউশন থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারি। আর এই কনস্টিটিউশনের মধ্যেই তোমার সিলেবাসের একেবারে যে প্রথম যে জিনিসটা যেখানে ফেডারেল সেটআপ ইন ইন্ডিয়া বা মিনিং অফ দ্য ফেডারেল সেটআপ ইন ইন্ডিয়া, এটা কিন্তু কোথায় বলা হয়েছে? কনস্টিটিউশনে বলা হয়েছে। ফেডারেল সেটআপ। এবার আমরা এই পার্টিকুলার যে ফেডারেল সেটআপ কি সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব যে ফেডারেল সেটআপ অ্যাকচুয়ালি কাকে বলছে, এই জিনিসটাকে দেখার চেষ্টা করব। তার আগে আমাদের জানতে হবে যে এই কনস্টিটিউশনে অ্যাকচুয়ালি থাকেটা কি। একটা কনস্টিটিউশন তৈরি হয় কিছু জিনিস নিয়ে। একটাতে হচ্ছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল মানে কি? যেমন তোমরা কোনো একটা বই ধরো মার্কেটে কিনতে গেছো, সেই মার্কেটে বইটা কেনার পরে তার যে প্রথম পাতাটা উল্টাচ্ছ তার মধ্যে একটা প্রিফেস থাকে না, যে বইটার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন প্রোভাইড করা হচ্ছে। তেমনি কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশন কোথায় দেওয়া থাকে? প্রিয়াম্বেলে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলোমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, ওই জিনিসটা। কনস্টিটিউশনের মধ্যে থাকে আর্টিকেল। এখানে প্রায় মোর দেন 400 আর্টিকেল আছে। যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা জানি যে এর আর্টিকেলের যে আর কি নাম্বার ছিল সেটা হচ্ছে 395। এখন এটা প্রায় 445 এরকমের কাছাকাছি কিছু অ্যাপ্রক্সিমেটলি কনস্টিটিউশনে আর্টিকেল কিন্তু আছে। অ্যামেন্ডমেন্টের থ্রু এটা আনা হয়েছে। আর রয়েছে কিছু স্কিডিউল। রয়েছে। কটা স্কিডিউল আছে? টোটাল 12টা স্কিডিউল আছে। এই সবকটা কিন্তু এই সবকিছু কোথায় বলা রয়েছে? কনস্টিটিউশনের মধ্যে বলা রয়েছে। অর্থাৎ কনস্টিটিউশন এই তিনটে জিনিস নিয়ে কিন্তু তৈরি হয়, যেখানে বলা আছে কি হাউ দ্য কান্ট্রি সিস্টেম উইল বি গোয়িং অন, যার মধ্যে আমরা দেখবো যে আমাদের দেশের যে ফেডারেল সেটআপটা কিরকম। ফেডারেল কথাটার মধ্যে দিয়ে আমরা কি বুঝি, এবার আমরা সেই জিনিসটাকে কিন্তু দেখব। আর অ্যাসোসিয়েটেড কি কি আর কি জিনিস আমাদের জানা দরকার এই পার্টিকুলার সিভিক্সকে ইজিলি বুঝতে গেলে, সেটাও আমরা এখানটা দেখব। দেখি, আমি এখানটা শর্টে লিখতে পারি যে ইন্ডিয়াস ফেডারাল সিস্টেম। আমি বারবার বলছি যে ইন্ডিয়াস যে ফেডারাল সিস্টেম বা ইন্ডিয়ার যে আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা পলিটিক্যাল সিস্টেম বা পলিটি কিরকম হবে সেটা কোথায় বলা রয়েছে? কনস্টিটিউশনে বলা রয়েছে। কনস্টিটিউশনে কিরকম ফেডারাল, এবার এই ফেডারাল শব্দটার আগে মানে বুঝো। ফেডারাল শব্দটার মানে কি? ফেডারাল শব্দটার অ্যাকচুয়াল মানে হলো হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার। আগে দেখো যে ফেডারাল শব্দটার অ্যাকচুয়াল মানেটা কি? ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার মানে কি? ডিভিশন অফ পাওয়ার মানে হচ্ছে যে পাওয়ারটাকে ডিভাইড করা হচ্ছে। দুজন ধরো আর কি অথরিটি আছে যার মধ্যে পাওয়ারটাকে ডিভাইড করা হচ্ছে। এখানে দুজন অথরিটি আমরা কাকে বলছি? একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর আরেকটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। স্টেটস গভর্নমেন্ট, ঠিক আছে, কেননা অনেকগুলো স্টেট নিয়ে তৈরি, বা স্টেট গভর্নমেন্ট বলতে পারো। এবার ডিভিশন অফ পাওয়ার অর্থাৎ পাওয়ারকে কি করা হচ্ছে যে এই যে পার্টিকুলার যে একটা স্টেটের বা দেশের যে পাওয়ারটা সেটা সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ডিভাইড করা হচ্ছে। ডিভিশনটা কিরকম? ডিভাইড মানে কিন্তু ভেবো না যে 50-50 করা হচ্ছে, কখনো না। ফেডারেল কথাটার মধ্যে দিয়ে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এর ডিভিশন বিভিন্ন হতে পারে, যে 50-50% হতে পারে, যে 50% সেন্ট্রালের কাছে পাওয়ার গেল, 50% স্টেট গুলোর কাছে পাওয়ার গেল। কিন্তু ইন্ডিয়ান সিস্টেমে ফেডারেল শব্দটা কোথাও কিন্তু ব্যবহার হয়নি। কারণ ফেডারেল শব্দটা যদি ব্যবহার হতো, এটা কোথায় ব্যবহার হতো? এক কনস্টিটিউশনেই থাকতো থাকার হলে।
কিন্তু কনস্টিটিউশনের আর্টিকেল 1, ভালো করে শোনো, যে কনস্টিটিউশনের আর্টিকেল 1 বলছে যে ইউনিয়ন অফ দ্য স্টেট, সেটাই অ্যাকচুয়াল ফেডারেল সিস্টেমকে ডিফাইন করছে। কি বলা হচ্ছে, যে ইউনিয়ন অফ দ্য স্টেট কাকে বলা হচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ দ্য স্টেট, এটাই কাকে রেকটিফাই করছে, ইন্ডিয়াস ফেডারেল সিস্টেমকে রেকটিফাই করছে, ইন্ডিয়ান ফেডারালিজমকে বোঝাচ্ছে যে ইউনিয়ন অফ দ্য স্টেট। তার মানে এটা কিন্তু পাওয়ার যে ডিভিশনটা সেন্ট্রাল আর স্টেটের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু 50-50 হচ্ছে না, তুমি ধরে নাও 90% 10% বা 95% 5% এরকম। অর্থাৎ বেশি ক্ষমতা যার কাছে থাকছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কম ক্ষমতা কার কাছে রয়েছে, স্টেট গভর্নমেন্টের কাছে আছে। এই জিনিসটা কে করেছে, এটা কনস্টিটিউশন করেছে। এবার তোমার মাথায় আসতে পারে যে এটা তো সম্পূর্ণ ইনজাস্টিস, যে একটা স্টেট গভর্নমেন্ট, যেমন তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে জানো যে এখন চিফ মিনিস্টার কে আছে, মমতা ব্যানার্জি। সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি জানো যে প্রাইম মিনিস্টার কে আছে, নরেন্দ্র মোদী আছে। তোমার মনে হতে পারে যে স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের সাথে একেবারে ইনজাস্টিস হয়েছে, যে পার্টিকুলার ভাবে তাকে মাত্র 5% পাওয়ার দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু আমি বলবো যে ইনজাস্টিস হয়নি। কেন? এর কারণ লুকিয়ে আছে যখন কিনা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হয়। ইন্ডিয়ার যখন ইন্ডিপেন্ডেন্স হয় এবং কনস্টিটিউশন যখন তৈরি করা হয়েছিল, তখন পার্টিকুলার ভাবে কনস্টিটিউশন আমাদের যে আর কি দেশের আর কি যখন আর কি তৈরি করা হয়েছিল, তখন কতগুলো চ্যালেঞ্জেস ছিল। এক তো ইন্ডিয়া প্রচুর ডাইভার্সিফাইড কান্ট্রি, যেখানে অত ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটিকে তোমাকে যদি রাখতে হয়, তাহলে তুমি স্টেট গুলোকে যদি এক্সেস পাওয়ার যদি প্রোভাইড করো, এই ফেডারেল সিস্টেমের এই এই ব্রাঞ্চটার মতন যদি তুমি এক্সেস পাওয়ার প্রোভাইড করো যে 50%, তাহলে হয়তো দেখা যাবে যে ইন্ডিয়ান যে আর কি ইউনিয়ন বা ইন্ডিয়ার যে আর কি বলা যেতে পারে যে এই যে বড় যে ইন্ডিয়া, সেখান থেকে হয়তো ওয়েস্ট বেঙ্গল বললো যে আমি বেরিয়ে যাব, ওয়েস্ট বেঙ্গল হয়তো বললো যে আমি বেসিক্যালি এখান থেকে আর থাকবো না, বেরিয়ে যাবো, যদি আমি একে এক্সেস পাওয়ার প্রোভাইড করি। হ্যাঁ, ওই কারণেই দেখবে তোমরা যে 95% বা তার বেশি ক্ষমতা কাকে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে, আর স্টেট গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে 5% ক্ষমতা। যদি এখানে 100% পাওয়ার কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হতো আর স্টেট গভর্নমেন্টের যদি কোনো আর কি এক্সিস্টেন্স থাকতো না, তাহলে সেটাকে আমরা ফেডারেল সিস্টেম বলতাম না, সেটাকে আমরা বলতাম ইউনিটারি সিস্টেম। মানে কি, একটাই গভর্নমেন্ট আছে, সেটা হচ্ছে দেশের ইউনিয়ন গভর্নমেন্ট। ক্লিয়ার হয়েছে? কিন্তু আমাদের দেশে ফেডারেল সিস্টেম আছে, কিন্তু এই ফেডারেল সিস্টেমটা হ্যাজ ইটস ওন ক্যারেক্টার বা ওন নেচার, যেটা কনস্টিটিউশনের আর্টিকেল 1, তোমরা যদি পরীক্ষা হলে বেসিক্যালি আর্টিকেল মেনশন করো এই ক্লাস 10 এর মধ্যে, তাহলে কিন্তু তোমাদের মার্কস কিন্তু প্রচুর ভাবে বুম করবে, কারণ এই বয়সের ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাকচুয়ালি এক্সামিনার আর্টিকেল, কনস্টিটিউশনের আর্টিকেল কিন্তু মানে তারা কিন্তু আশা করে না যে তারা জানবে। কিন্তু তোমরা যদি লেখো আমার কাছ থেকে জেনে, তাহলে কিন্তু বেসিক্যালি মার্কস কিন্তু অটোমেটিক্যালি বুম করবে। তো এখানে বোঝা গেল যে এই যে ডিভিশন অফ পাওয়ার, অর্থাৎ কি ডিভিশন অফ পাওয়ার মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা কি থাকছে, যে একাধিক স্টেট গভর্নমেন্ট থাকছে। এতটুকুতে কোনো সমস্যা নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, সেটা ডিভিশন অফ পাওয়ার বা ফেডারেল সিস্টেমকে রেকটিফাই করছে বা ফেডারেল সিস্টেমকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ফেডারেল সিস্টেম, অ্যাকচুয়ালি ইন্ডিয়াস ফেডারেল সিস্টেমের মানে। এবার তোমাকে একটা জিনিস জানতে হবে যে এই যে আমরা গভর্নমেন্ট বলছি, কেউ বলতে পারবে যে গভর্নমেন্ট মানে অ্যাকচুয়ালি কাকে বোঝায়? গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোনো একজন মানে পার্সন না, গভর্নমেন্ট কোনো একটা ইনস্টিটিউশন না, গভর্নমেন্ট বেসিক্যালি তিনটে ইনস্টিটিউশনের কে নিয়ে গভর্নমেন্ট তৈরি হয়। একটাকে আমরা কি বলি, দেখো গভর্নমেন্ট মানে বোঝাচ্ছি, এটা ক্লিয়ার হয়ে গেছে যে ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম মানেটা কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানটা আমার বলা দরকার, এই যে ইউনিয়ন অফ দ্য স্টেট মানে হচ্ছে দুটো জিনিসকে রেকটিফাই করে বা দুটো জিনিসকে বলে, এটা তোমরা চাইলে লিখে নিতে পারো যে ইউনিয়ন অফ দ্য স্টেট মানেটা কি। ইউনিয়ন অফ দ্য স্টেট মানে হলো যে এই যে ইন্ডিয়ান ইউনিয়ন, মানে এই যে ইন্ডিয়ান ইউনিয়নটা তৈরি হয়েছে, সেটা এই স্টেট গুলোর মধ্যে বা হ্যাঁ ওয়ান অর মোর স্টেটের মধ্যে কোনো প্যাক্ট
বা তোমার বলা যেতে পারে কোনো ট্রিটি সাইনের মাধ্যমে কিন্তু হয়নি। যেহেতু কোনো ট্রিটি সাইন করে একটা ইউনিয়ন তৈরি হয়নি, হ্যাঁ, সেই কারণে এই পার্টিকুলার স্টেটগুলো এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার নিজের ইচ্ছায় কিন্তু বেরিয়ে যেতে কিন্তু পারবে না। মানে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদিও 5% পাওয়ার আর কি পেয়েছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সে চাইলে কিন্তু একটা আলাদা কান্ট্রি ক্রিয়েট করতে পারবে না, কারণ ইউনিয়ন অফ দ্য স্টেট অর্থাৎ কনস্টিটিউশনে বলা হয়েছে যে কোনো স্টেট কিন্তু এই ইউনিয়ন থেকে কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে না। ক্লিয়ার হয়ে গেছে? দেন আমি যে জিনিসটা বলছি এবার গভর্নমেন্টের কথা বলছি। যেমন দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তেমনি স্টেট গভর্নমেন্ট আছে। এবার গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট কি? আমরা গভর্নমেন্ট কাকে বলি? গভর্নমেন্ট আমি বারবার বললাম যে এটা হচ্ছে থ্রি ইনস্টিটিউট বা থ্রি ইনস্টিটিউশন নিয়ে তৈরি হচ্ছে। এই তিনটে ইনস্টিটিউশন কি? একটাকে বলে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর একটা জুডিশিয়ারি। ক্লিয়ার হচ্ছে? লেজিসলেটিভের কাজ কি? কোনো অ্যাক্ট বা আইন সেটাকে আনা, অর্থাৎ কি? ক্রিয়েশন অফ এ ল, ক্রিয়েশন অফ এ ল। ল, এই লেজিসলেচারের মধ্যেই যেমন আমরা পার্লামেন্টের কথা শুনি, তাদের কাজ কি? ক্রিয়েট করা একটা ল বা অ্যাক্ট, সেটা ক্রিয়েট করা। এই অ্যাক্টটাকে লাগু করে কে, মানে ইম্পোজ করে কে, ইমপ্লিমেন্ট করে কে? এক্সিকিউটিভ। অর্থাৎ এর এর আর কি ওয়ার্ক কি? ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। আর জুডিশিয়ারি, যদি ল এর মধ্যে বা ল এর কোনো ইন্টারপ্রিটেশনে প্রবলেম হয় বা ল সম্পর্কে কিছু যদি বোঝা না যায় বা ল এর মধ্যে যদি কোনো আর কি গ্লিচ থাকে, তাহলে সেটাকে ইন্টারপ্রিট করবে কে? জুডিশিয়ারি করবে। সো ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশনের কাজকে জুডিশিয়ারির। এবার দেখো ইন্ডিয়ান সিস্টেমে যখন আমরা ইন্ডিয়ান, যে আমরা বলছি না যে ফেডারেল সিস্টেম, সেই ফেডারেল সিস্টেমে আমি বললাম কি গভর্নমেন্ট দুটো আছে, একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা আছে স্টেট গভর্নমেন্ট। তার মানে গভর্নমেন্টের এই তিনটে ভাগ, মানে গভর্নমেন্টের এই যে তিনটে ভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি, ঠিক আছে? তো এই যে গভর্নমেন্টের কথা আমি বলছি, গভর্নমেন্টের কথা বলছি, এবার দেখো ইন্ডিয়ান সিস্টেমে কি হচ্ছে আরেকবার, তাহলে গভর্নমেন্ট মানে বোঝা গেল। এবার দেখো ফেডারেল সিস্টেম বা ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার, যেটাকে এক কথায় ইউনিয়ন অফ দ্য স্টেট বলা যায়। ইউনিয়ন অফ দ্য স্টেটের অ্যাকচুয়াল মানেটা কি? যে 90% 10% পাওয়ার ডিভাইড করা হয়েছে, প্লাস মাঝে মাঝে, মাঝে মাঝে ভালো করে দেখো এটা, যে মাঝে মাঝে এই যে 10% যে স্টেটের আর কি পাওয়ার, তার মধ্যেও, তার মধ্যেও সেন্ট্রাল চাইলে, সেন্ট্রাল চাইলে কি করতে পারে? যে সেটাকে রেগুলেট করতে পারে কোনো পার্টিকুলার সার্কামস্ট্যান্সে। যেমন কিরকম সার্কামস্ট্যান্সেস? যেমন বলা যেতে পারে যে দেশের মধ্যে যদি ইমার্জেন্সি লাগে, তখন কিন্তু স্টেটের পাওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে নালিফাইড হয়ে যায়, ঠিক আছে? তখন সেন্টারই স্টেটের হয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে থাকে। এতটুকু ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে ইউনিয়ন অফ দ্য স্টেটের অ্যাকচুয়াল মানে।
যে ইউনিয়নের হাতে বেশি ক্ষমতা, স্টেটের হাতে কম ক্ষমতা, প্লাস ইউনিয়ন কখনো কখনো স্টেটের এই যে অল্প ক্ষমতা তার মধ্যেও কিন্তু কি করে থাকে, তার মধ্যেও সে কিন্তু নাক গলায়। ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে এই জিনিসটা হয়ে থাকে, যে ইমার্জেন্সি পার্টিকুলার যে ইমার্জেন্সি সিচুয়েশন, বা আমরা, তোমরা জানো যে প্রত্যেক রাজ্যে একজন করে, প্রত্যেকটা স্টেটে একজন করে গভর্নর থাকে। সে কে? সে হচ্ছে সেন্ট্রালের এজেন্ট। সেন্ট্রালের এজেন্ট স্টেটের মধ্যে, যে স্টেটে সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর কি চলছে কিনা সেটা দেখার জন্য। তার মানে স্টেটের অটোনমি কিন্তু খুবই কম, স্টেটের যে অটোনমি সেটা কিন্তু খুবই কম। সেন্ট্রাল এখানে কিন্তু তাকে রেগুলেট করার চেষ্টা করে, এবং এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইউনিয়নের অ্যাকচুয়াল আর কি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক। কেন? কারণ সেন্ট্রাল বারবার চায়, বা সেন্ট্রাল বারবার এটাকে এনশিওর করার চেষ্টা করে যে ইন্ডিয়ার মতো ডাইভার্স, যেখানে আর কি এত ডাইভার্সিটি, সেখানে যাতে কখনো এরকম কোনো সিচুয়েশন তৈরি না হয় যেটা কিনা সেপারেটিস্ট বা সিসেশনিস্ট টেন্ডেন্সি ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় আর কি ক্রিয়েট হয়, যে যাতে করে কিনা ইন্ডিয়ান ইউনিয়ন বা ইন্ডিয়ান কান্ট্রি থেকে কোনো একটা সেকশন আলাদা হয়ে যায়, এটা যেন না হয়। ঠিক আছে, সেটাকে এনশিওর করবার জন্য। এবার দেখো, ইউনিয়ন অফ দ্য স্টেটের কথা যখন বলছি, তার মানে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বললাম আমি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যেটা হচ্ছে সেটাই হচ্ছে, আমরা কি বললাম, এটাকে বলবো হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। পাওয়ার, বা এটাকেই আমরা ভালো ভাষায় বা শিক্ষিত ব্যক্তিরা এটাকেই বলা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ঠিক আছে, এবার গভর্নমেন্টের আমি ভাগ দেখালাম যে গভর্নমেন্ট তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, আর একটা জুডিশিয়ারি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করছো যে এখানে আমি জুডিশিয়ারিটা লিখিনি। জুডিশিয়ারিটা কেন লিখিনি? কারণ ইন্ডিয়াতে একটা সিস্টেম চলে, ইন্ডিয়াতে এই যে পাওয়ার যে ডিভিশন হচ্ছে না, এই যে পাওয়ার যে ভাগ হয়েছে, সেটা কিন্তু সেন্ট্রাল আর স্টেটের এক্সিকিউটিভ পাওয়ারে ভাগ হয়েছে, সেন্ট্রাল আর স্টেটের এক্সিকিউটিভ পাওয়ারে ভাগ হয়েছে, সেন্ট্রাল স্টেটের লেজিসলেটিভ পাওয়ারে ভাগ হয়েছে। মানে কি, যে পার্টিকুলার কনস্টিটিউশন বলে দিয়েছে যে কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে কিনা কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট তার অ্যাক্ট আনতে পারবে বা রুল আনতে পারবে, সেখানে স্টেট গভর্নমেন্টের কোনো দায়রা নেই। আবার কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে কেবলমাত্র বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্টই, মানে স্টেট গভর্নমেন্টের এই লেজিসলেটিভ উইং, সেই কিন্তু কেবলমাত্র অ্যাক্ট আনতে পারবে বা রুল আনতে পারবে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দায়রা নেই। ঠিক আছে, এরকম আর কি কনস্টিটিউশন বলে দিয়েছে। যেমন আমি এখানটা বলতে পারি, যেমন তোমাকে যদি আজকে বলে ডিফেন্স, তোমাকে যদি আজকে বলে যে পার্টিকুলার ভাবে যে ফরেন অ্যাফেয়ার্স, হ্যাঁ, ডিফেন্স, হ্যাঁ, এই জায়গাগুলোতে কে আর কি বেসিক্যালি আর কি তোমার অ্যাক্ট আনবে, এই জায়গাগুলোতে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টই অ্যাক্ট আনতে পারে। দেশের যে ডিফেন্স আছে, দেশের যে আর কি পার্টিকুলার ভাবে ফরেন অ্যাফেয়ার্স আছে, যে আমরা বাইরের দেশের সাথে কিভাবে আর কি রিলেশন করব, পাকিস্তানের সাথে কিভাবে রিলেশন করব, সেই যে জিনিসগুলো, সেগুলো কে ডিসাইড করবে? সেন্ট্রাল গভর্নমেন্টের লেজিসলেটিভ উইং ডিসাইড করবে, এবং সেই অ্যাকর্ডিংলি কিন্তু অ্যাক্ট আনবে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে বেসিক্যালি আমরা বলছি যে বারবার, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে ওই খুবই কম পাওয়ার থাকে, যে পাওয়ার গুলো থাকে সেইখানেই সে কেবলমাত্র অ্যাক্ট আনতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। লেজিসলেটিভ উইং এর মধ্যে আমরা বলতে পারি যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেমন আমরা বলতে পারি যে পুলিশ, ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স এর মধ্যে যেমন পুলিশ চলে আসে, স্টেট গভর্নমেন্ট এই রিলেটেড ইয়েতে তোমার বেসিক্যালি অ্যাক্ট আনতে পারবে। হেলথ, হেলথের ক্ষেত্রে, ঠিক আছে, হেলথের ক্ষেত্রে, এগ্রিকালচার, হেলথ, এই যে জিনিসগুলোর কথা আছে, এখানে স্টেট গভর্নমেন্ট কিন্তু বেসিক্যালি অ্যাক্ট আনতে পারবে। সেখানে সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো, হ্যাঁ, কোনো এখতিয়ার নেই, তবে স্পেশাল সার্কামস্টান্সেস তৈরি হলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে ঢুকে পড়ে
এবং এটাই ইন্ডিয়ান যে ফেডারেল স্ট্রাকচারের বিশেষ বৈশিষ্ট্য বা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক, যেটা ইউনিয়ন অফ দ্য স্টেট দিয়ে আমরা বোঝাই। এতটুকুতে কোনো ইয়ে নেই। আমরা জুডিশিয়ারিকে কেন রাখলাম না? তার মানে কি জুডিশিয়ারির যে পাওয়ারটা সেটা কিন্তু ইন্ডিয়াতে ডিভাইড হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ উইং এর মধ্যে পাওয়ার ডিভাইড হয়েছে। এক্সিকিউটিভ উইং মানে কি, যে এখানে একজন প্রাইম মিনিস্টার হেডেড বাই দ্য, একটা কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার আছে, মানে মোদিজি আছে, হ্যাঁ, অমিত শাহজি আছে, এরকম আর কি। কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার আছে। লেজিসলেচার সেন্ট্রাল গভর্নমেন্টের মানে এখানে একটা পার্লামেন্ট আছে, যে পার্লামেন্টের একটা লোকসভা একটা রাজ্যসভা আছে। ক্লিয়ার? স্টেট গভর্নমেন্ট মানে কি, এক্সিকিউটিভ উইং মানে প্রত্যেকটা স্টেটের একজন গভর্নর আছে, প্লাস স্টেটের একজন সিএম আছে। আর লেজিসলেটিভ উইং মানে কি, লেজিসলেটিভ উইং মানে একটা স্টেটে তোমার বেসিক্যালি যেটাকে আমরা বলি হচ্ছে বিধানসভা, বিধানসভাকে আমরা বলি হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আবার কোন এরকম দেশে জায়গা রয়েছে যেখানে আরেকটা বডি দেখা যায়, সেটাকে বলে লেজিসলেটিভ কাউন্সিল। কিন্তু সব রাজ্যে কিন্তু আমরা লেজিসলেটিভ কাউন্সিল দেখি না, কেবলমাত্র দেশের 6টা রাজ্যেই আমরা লেজিসলেটিভ কাউন্সিল দেখি। ওটা নিয়ে আমরা এই এর মধ্যে কি আছে না আছে এগুলো নিয়ে আমরা পরে ভিডিওতে ডিটেলে আলোচনা করব, যে চ্যাপ্টার শুরু হয়ে গেলে এই যে বেসিক্যালি ইউনিয়ন লেজিসলেচারে এটা পুরোভাবে কিন্তু আলোচনা হবে। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে কি, আমরা বারবার বলার চেষ্টা করছি যে জুডিশিয়ারি, ইন্ডিয়ার যে জুডিশিয়াল সিস্টেম, সেখানে কিন্তু কোনো পাওয়ার ডিভিশন কিন্তু হচ্ছে না। তাহলে পাওয়ার ডিভিশন কেবলমাত্র এক্সিকিউটিভ লেজিসলেটিভ এর মধ্যেই হবে, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ স্পেয়ারেই হবে, সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে। এতটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেছে সবার? এবার দেখো, তাহলে আমরা কি বলছি, যে ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেম কিরকম? সিঙ্গেল ইউনিফাইড জুডিশিয়াল সিস্টেম। এই কথাটার মানে কি, সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যেমন আমরা পাওয়ার ডিভাইড করেছি, তেমনি সিঙ্গেল ইউনিফাইড জুডিশিয়াল সিস্টেমের মানে এটা বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু কখনোই দেশের যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে আমরা পাওয়ারকে ডিভাইড করে দেবো, যে কিছু জিনিস সুপ্রিম কোর্ট দেখবে কিছু জিনিস হাইকোর্ট দেখবে, তা না। এখানে একটা তোমার কি চলছে, এখানে একটা হেরারকি চলছে, এখানে একটা হেরারকি চলছে, যেখানে সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স কোর্টের ভূমিকা পালন করে। অ্যাপেক্স কোর্ট মানে এ হচ্ছে হাইয়েস্ট অ্যাপিল কোর্ট আমরা বলছি। তার নিচে আমরা বেসিক্যালি হাইকোর্ট রয়েছে, ঠিক আছে? এবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতনই পাওয়ারফুল, সেমই পাওয়ার আছে, কিন্তু বলা যেতে পারে যে ওই অ্যাপিলের দিক থেকে, যে হাইকোর্ট থেকে তুমি কোথায় যাবে, হাইকোর্টে কোনো কেস হেরে গেলে তুমি কোথায় যাবে, তো তোমার জন্য আছে সুপ্রিম কোর্টের রাস্তা খোলা। সেই দিক থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আর এখানে রয়েছে কিছু তোমার বেসিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, যেখানে অনেকগুলো কোর্ট কিন্তু অ্যাকচুয়ালি আসে। সেখানে আমরা সেশন কোর্ট দেখি, পার্টিকুলার ভাবে আমরা বলতে পারি যে ডিস্ট্রিক্ট কোর্ট দেখি, হ্যাঁ, যে কোর্ট সিভিল কেস নিয়ে ডিল করে সেটা তো ডিস্ট্রিক্ট কোর্ট, যে যে কোর্ট ক্রিমিনাল কেস নিয়ে ডিল করে তাকে আমরা সেশন কোর্ট বলি। একই ব্যাপার, সে কোর্ট কিরকম, কোর্টের কি ডিভিশন রয়েছে সব আমরা দেখবো। কিন্তু এখন যেটা বোঝো সেটা হচ্ছে সিঙ্গেল ইউনিফাইড জুডিশিয়াল সিস্টেম মানে কি, মানে কি আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে কোনো পাওয়ার ডিভাইড করিনি, যে কিছু পাওয়ার হাইকোর্ট সামলাবে, 10% হাইকোর্ট সামলাবে, 90% সুপ্রিম কোর্ট সামলাবে, এরকম আমরা কিন্তু বলিনি। পাওয়ার আছে 100%, পাওয়ার আছে 100%। যখন কেসটা হাইকোর্টের কাছে আসছে তখন সেই 100% পাওয়ারের ওপরই কাজ করছে। পাওয়ার কিরকম পাওয়ার? ইন্টারপ্রিট করা, লকে ইন্টারপ্রিট করা, হ্যাঁ, যে লটা ঠিক মতন আছে কিনা, বা তার কোনো আলাদা কোনো তার কোনো ভিউ পয়েন্ট দিতে হলে বা তার কোনো আলাদা ব্যাখ্যা দিতে গেলে, যেটার কথা বলা হচ্ছে। হাইকোর্ট থেকে যদি তুমি সুপ্রিম কোর্টে যাও, মানে তুমি যদি অ্যাপিল করো হাইকোর্টেও, তুমি যদি না জিতলে তাহলে তোমাকে সুপ্রিম কোর্টে আপিল করতে হয়, হ্যাঁ। এর সুপ্রিম কোর্টে অ্যাপিল করে তুমি যদি না যেত, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টই হচ্ছে লাস্ট অ্যাপেক্স কোর্ট।
সুপ্রিম কোর্ট যে রায়টা দিচ্ছে সেটা তোমাকে মানতেই হবে। প্লাস ডিভিশন অফ পাওয়ারের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আমরা কি দেখলাম, যে একটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেমন পুলিশ বা হেলথ আছে, সেই পুলিশ বা হেলথের একজন কর্মচারী কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের জেনারেলি হয় না। পুলিশের ক্ষেত্রে হয়, হেলথের ক্ষেত্রে একজন স্টেট গভর্নমেন্টের কর্মচারী কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর পদে কিন্তু উন্নীত হতে পারে না, মানে সেই পদে কিন্তু প্রমোটেড হতে পারে না। কিন্তু একজন হাইকোর্টের যে জাজ, সে কিন্তু সুপ্রিম কোর্টে তোমার কিন্তু কি হতে পারে, সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপয়েন্ট হতে পারে। হাইকোর্টে সার্ভিস দিচ্ছিল, তারপরে তোমার সুপ্রিম কোর্টে সে কিন্তু অ্যাজ এ জাজ কিন্তু অ্যাপয়েন্ট হতে পারে। তার মানে কি, এখানে কোনো পাওয়ার ডিভাইড করা হয়নি। পাওয়ার ডিভাইড করা হয়নি মানে কি, এটা একটা সিঙ্গেল ইউনিফাইড সিস্টেমের মধ্যে আছে, একটা হ্যারার্কি আছে। প্রথমে এ, সেকেন্ড এ, নিচে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট গুলো। সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্টের মধ্যে কোনো পার্থক্য নেই। ডিস্ট্রিক্ট কোর্ট সিভিল কেস দেখে, সেশন কোর্ট ক্রিমিনাল কেস দেখে। ক্রিমিনাল কেস মানে হচ্ছে হত্যা, হ্যাঁ মানে তুমি কারুর মার্ডার করে দিলে, অ্যাটেম্প টু মার্ডারের চার্জ তোমার উপরে লেগেছে, চুরি ছাত্রামি করছো, তো সেগুলো হচ্ছে সব ক্রিমিনাল কেসের মধ্যে যাবে। সিভিল কেসের মধ্যে হচ্ছে, সিভিল কেস বিভিন্ন হতে পারে, জমি বাড়ি ইত্যাদি নিয়ে সমস্যা, বা তোমার পার্টিকুলার ভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ কোনো ম্যারেজ রিলেটেড ইস্যু, কাস্টমস রিলেটেড ইস্যু, এই জিনিসগুলো সব সিভিল কেসের মধ্যে চলে আসে। তো এতটুকু আশা করি পুরো এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে। এরপর এটা জাস্ট আজকে বেসিক আলোচনা হলো, হ্যাঁ এখানে আর কিছুই নেই। এরপরে পরের দিন সিভিক্সে ইউনিয়ন লেজিসলেচার প্রপার ভাবে শুরু হবে, তখন আমরা দেখতে পারবো যে আমি বললাম না যে সেন্ট্রালের এক্সিকিউটিভ বা সেন্ট্রাল লেজিসলেটিভ রয়েছে, তো এক্সিকিউটিভের আন্ডারে কে কে আছে, সেন্ট্রাল লেজিসলেটিভের আন্ডারে পার্লামেন্টারি সিস্টেমে লোকসভা রাজ্যসভা কিরকম, সেটা কনসিস্টিং হচ্ছে কিভাবে, সেটা কিভাবে ওয়ার্ক করে, সেগুলো আমরা কিন্তু এখানে দেখবো। হ্যাঁ, তো ওটাই আমাদের সিলেবাসে আছে, নেক্সট ভিডিওতে ওটা চালু করবো। বাই।